নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ বাঙালির সেই প্রাণের কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। হুগলি জেলায় দেবানন্দপুর একটি ছোট্ট গ্রাম। গ্রামটি ইস্টার্ন রেলওয়ের ব্যান্ডেল রেল স্টেশন থেকে মাইল 2 উত্তর পশ্চিমে অবস্থিত। এই গ্রামের এক দরিদ্র পরিবারে 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর তারিখে বাংলা 1883 সালের 31শে ভাদ্র শরৎচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা নাম ভুবন মোহিনী দেবী। প্রভাষচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে শরৎচন্দ্রের আরও 2 ছোট ভাই এবং অনিলা দেবী ও সুশীলা দেবী নামে 2 বোনও ছিলেন। অনিলা দেবী ছিলেন ভাই বোনেদের মধ্যে সবার বড়, আর সুশীলা দেবী ছিলেন সবার ছোট। শরৎচন্দ্রের পিতা মতিলাল এন্ট্রান্স পাশ করে কিছুদিন এপে পড়েছিলেন। তিনি অস্থিরচিত্ত, ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলেন, তাই অল্প কিছুদিন চাকরি করা ছাড়া আর কখনো কিছুই করেননি। গল্প উপন্যাস লিখতেন, কিন্তু ওই অস্থিরচিত্ততার জন্যই কোনো লেখা সম্পূর্ণ করতেন না। অভাব অনটনের জন্য তিনি বেশিরভাগ সময় স্ত্রী ও পুত্র কন্যাদের নিয়ে ভাগলপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। তাই শরৎচন্দ্রের ছেলেবেলার অনেকগুলো বছর কেটেছিল ভাগলপুরে মামার বাড়িতে। শরৎচন্দ্রের মাতামহ কেদারনাথ গঙ্গোপাধ্যায় বাড়ি ছিল 24 পরগনা জেলার হালি শহরে। কেদারবাবু ভাগলপুরে কালেক্টরি অফিসের কেরানি ছিলেন। তিনি ভাগলপুরেই সপরিবারে বাস করতেন। কেদারবাবুর ছোট্ট 4 ভাই পরিবার সহ তার কাছেই থাকতেন। শরৎচন্দ্রের বয়স যখন 5 বছর, সেই সময় তার পিতা তাকে গ্রামের প্যারি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন। শরৎচন্দ্র এখানে 2-3 বছর পড়েন। পাঠশালার ছাত্রছাত্রীদের মধ্যে তিনি যেমন ছিলেন মেধাবী, তেমনই ছিলেন দুরন্ত। শরৎচন্দ্র যখন প্যারি পণ্ডিতের পাঠশালায় পড়ছিলেন, সেই সময় স্থানীয় সিদ্ধেশ্বর ভট্টাচার্য দেবানন্দপুরে একটি বাংলা স্কুল স্থাপনা করেন। এই স্কুল স্থাপিত হলে শরৎচন্দ্রের পিতা শরৎচন্দ্রকে প্যারি পণ্ডিতের পাঠশালা থেকে এনে সিদ্ধেশ্বর মাস্টারের স্কুলে ভর্তি করে দেন। এই স্কুলেও শরৎচন্দ্র বছর 3 পড়েন। এই সময় শরৎচন্দ্রের পিতা বিহারের ডিহিরিতে একটা চাকুরি পান। চাকুরি পেয়ে তিনি ডিহিরিতে চলে যান। যাওয়ার সময় তিনি স্ত্রী ও পুত্র কন্যাদের ভাগলপুরের শ্বশুরবাড়িতে রেখে যান। পরে তিনি পরিবার ডিহিরিতে নিয়ে গেলেও শরৎচন্দ্র কিন্তু পড়বার জন্য ভাগলপুরেই থেকে গেলেন। তবে ছুটিতে অবশ্য তিনি মাঝে মাঝে ডিহিরিতে বাবা মার কাছে যেতেন। শরৎচন্দ্র দেবানন্দপুর থেকে ভাগলপুরে এলে তার মাতামহ তাকে ভাগলপুরের দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তি ক্লাসে ভর্তি করে দেন। ওই ক্লাসে শরৎচন্দ্রের মাতামহের কনিষ্ঠ ভ্রাতা অঘোরনাথের জ্যেষ্ঠ পুত্র মনীন্দ্রনাথও পড়তেন। সে বছরে ছাত্রবৃত্তি পরীক্ষা দিয়ে শরৎচন্দ্র এবং মনীন্দ্রনাথ উভয়েই পাশ করেছিলেন। ছাত্রবৃত্তি পাশ করে শরৎচন্দ্র 1887 খ্রিস্টাব্দে ভাগলপুরের জেলা স্কুলে সেকালে 7th ক্লাসে, অর্থাৎ বর্তমানে ক্লাস 4 বা 4র্থ শ্রেণীতে ভর্তি হন। ছাত্রবৃত্তিতে তখন ইংরাজি পড়ানো হতো না, তাই বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয় একটু বেশি করেই পড়ানো হতো। শরৎচন্দ্র ছাত্রবৃত্তি পাশ করার ফলে জেলা স্কুলের 7th ক্লাসের বাংলা, অঙ্ক ইত্যাদি তার কাছে অতি তুচ্ছ বলে মনে হয়েছিল। তাকে কেবল ইংরেজি যা পড়তে হতো। ফলে সে বছরের শেষে পরীক্ষায় ইংরাজি এবং অন্যান্য বিষয়েও শরৎচন্দ্র এত বেশি নম্বর পেয়েছিলেন যে শিক্ষক মশাইরা তাকে ডবল প্রমোশন দিয়েছিলেন। অর্থাৎ শরৎচন্দ্র 1888 খ্রিস্টাব্দে সেকালে 7th ক্লাস থেকে 6th ক্লাস টপকে একেবারে 5th ক্লাসে উঠেছিলেন। তখনকার দিনে স্কুলের নিচের দিক থেকে এইভাবে ক্লাস গণনা হতো: 9th, 8, 7, 6, 5th, 4th, 3rd, 2nd এবং ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হলো বর্তমানে ক্লাস 10 বা 10ম শ্রেণী। 1889 খ্রিস্টাব্দে শরৎচন্দ্র জেলা স্কুলের 4th ক্লাসে উঠলেন। সেই সময় তার পিতার ডিহিরির চাকুরিটিও চলে যায়। শরৎচন্দ্রের পিতা তখন পরিবারবর্গকে নিয়ে আবার দেবানন্দপুরে ফিরে আসেন। শরৎচন্দ্র বাবা মার সঙ্গে দেবানন্দপুরে এসে ওই বছরই, অর্থাৎ 1890 খ্রিস্টাব্দেই জুলাই মাসে হুগলি ব্রাঞ্চ স্কুলের 4th ক্লাসে ভর্তি হলেন। 1892 খ্রিস্টাব্দে
শরৎচন্দ্র ফার্স্ট ক্লাসে পড়ার সময় তার পিতা অভাবের জন্য আর স্কুলে মাইনা দিতে পারলেন না। ফলে শরৎচন্দ্র পড়া ছেড়ে দিয়ে ঘরে বসে রইলেন। শরৎচন্দ্র এই সময় 17 বছর বয়সে সর্বপ্রথম পাঠশালার সহপাঠী কাশীনাথ নামে একটি গল্প লেখেন। এছাড়া ব্রহ্মদৈত্য নামে আরও একটি গল্প লিখেছিলেন। ব্রহ্মদৈত্য গল্পটি পাওয়া যায় না। দেবানন্দপুরে মতিলালের অভাব ক্রমশ তীব্র হয়ে ওঠায় তিনি তখন বাধ্য হয়ে আবার সপরিবারে ভাগলপুরে শ্বশুরবাড়িতে গেলেন। সেটা তখন 1893 খ্রিস্টাব্দের প্রথম দিক। শরৎচন্দ্র ভাগলপুরে গিয়েই আবার স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রবল আগ্রহান্বিত হলেন। কিন্তু শরৎচন্দ্রের আগ্রহ হলে কী হবে? হুগলি ব্রাঞ্চ স্কুলের বকেয়া মাহিনা মিটিয়ে ট্রান্সফার সার্টিফিকেট আনার টাকা কোথায়? 1892 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে তার মাতামহের মৃত্যু হওয়ায় মামার বাড়ির একান্নবর্তী সংসার ভেঙে যায়। শরৎচন্দ্রের নিজের দুই মামার মধ্যে বড় মামা ঠাকুরদাসের তখন চাকরি ছিল না। ছোট মামা বিপ্রদাস সামান্য বেতনে সেই সবে একটা চাকরিতে ঢুকেছেন। তাকে একটাই তার দাদা ঠাকুরদাসের এবং ভগ্নিপতি মতিলালের সংসার চালাতে হয়। সাহিত্যিক ও সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ওই সময় ভাগলপুরে তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করতেন এবং ভাগলপুরে শরৎচন্দ্রের মামাদের প্রতিবেশী ছিলেন। পাঁচকড়ি বাবুর পিতা বেণীমাধব বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের মাতামহের বন্ধু ছিলেন, তাই শরৎচন্দ্র পাঁচকড়ি বাবুকে মামা বলতেন। শরৎচন্দ্রের পড়ার আগ্রহ দেখে পাঁচকড়ি বাবুই অবশেষে শরৎচন্দ্রকে তাদের স্কুলে ভর্তি করে নিয়েছিলেন। শরৎচন্দ্র এই তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকেই পর বৎসর অর্থাৎ 1894 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষার আগে স্কুলে পরীক্ষার ফি এবং ওই সঙ্গে দেও ক মাসের মাহিনার টাকা জমা দেওয়ার সময়ও শরৎচন্দ্রের ছোটো মামা বিপ্রদাসকে স্থানীয় মহাজন গুলজারিলালের কাছে হ্যান্ডনোট লিখে টাকা ধার করতে হয়েছিল। শরৎচন্দ্রের মাতামহের কনিষ্ঠ ভ্রাতা অগরনাথের জ্যেষ্ঠ পুত্র মনীন্দ্রনাথও ওই বছর এন্ট্রান্স পাস করেন। এন্ট্রান্স পাস করে মনীন্দ্রনাথ তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হলেন, কিন্তু টাকার অভাবে শরৎচন্দ্রের আর ভর্তি হওয়া হলো না। অভাবের জন্যই বিপ্রদাস শরৎচন্দ্রকে কলেজে ভর্তি করাতে পারলেন না। শরৎচন্দ্রের পড়া হবে না দেখে মনীন্দ্রনাথের মা কুসুম কামিনী দেবীর বড় মায়া হলো। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে তাদের দুই ছোট্ট ছেলেকে পড়াবার বিনিময়ে শরৎচন্দ্রের কলেজে ভর্তি হওয়ার এবং কলেজে প্রতি মাসে মাহিনা দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এর ফলে শরৎচন্দ্র কলেজে ভর্তি হতে সক্ষম হলেন। শরৎচন্দ্রের রাতে মনীন্দ্রনাথের ছোট দুই ভাই সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে পড়াতেন। এরা তখন স্কুলের নিচের ক্লাসে পড়তেন। এরা ছাড়া বাড়ির অন্য ছোট ছেলেরাও তার কাছে অমনি পড়ত। কলেজে পড়ার সময় শরৎচন্দ্র টাকার অভাবে কলেজের পাঠ্য বইও কিনতে পারেননি। তিনি মনীন্দ্রনাথের এবং সহপাঠী অন্যান্য বন্ধুদের কাছ থেকে বই চেয়ে এনে রাত জেগে পড়তেন এবং সকালেই বই ফেরত দিয়ে আসতেন। কলেজে এইভাবে 2 বছর পরেও টেস্ট পরীক্ষার শেষে এপে পরীক্ষায় ফি মাত্র 20 টাকা জোগাড় করতে না পারায় শরৎচন্দ্র এপে পরীক্ষায় দিতে পারলেন না। ঠিক এই সময়টা শরৎচন্দ্র অবশ্য মামার বাড়িতে ছিলেন না, কারণ 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে শরৎচন্দ্রের মাতার মৃত্যু হওয়ায় তার কিছুদিন পরেই শরৎচন্দ্রের পিতা মতিলাল শ্বশুরালয়ের ছেলে পুত্র কন্যাদের নিয়ে মাইলখানেক দূরে ভাগলপুরের খঞ্জরপুর পল্লীতে এসেছিলেন। এখানে মতিলাল খোলার ছাওয়া একটা মাটির ঘরে পুত্র কন্যাদের নিয়ে থাকতেন। জ্যেষ্ঠা কন্যা অনিলা দেবীর ইতিপূর্বে হাওড়া জেলায় বাগনান থানার গোবিন্দপুর গ্রামে বিয়ে হয়েছিল। অনিলা দেবী তার শ্বশুরবাড়িতে থাকতেন। শরৎচন্দ্র কলেজের পড়া ছেড়ে ভাগলপুরের আদমপুর ক্লাবে মিশে অভিনয় ও খেলাধুলা করে কাটাতে লাগলেন এবং ভাগলপুরের নির্ভীক পরোপকারী মহাপ্রাণ এক আদর্শ যুবক রাজেন মজুমদারের সঙ্গে মিশে তার পরোপকারমূলক কাজের সঙ্গী হলেন। শরৎচন্দ্র পরে তার শ্রীকান্ত উপন্যাসে একেই ইন্দ্রনাথের রূপে চিত্রিত করে গেছেন। শরৎচন্দ্র এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টদের বাড়িতে মিশে সেখানে নিজের একটা আস্তানা করেছিলেন এবং সেই আস্তানায় বসে দিনরাত অজস্র গল্প উপন্যাস লিখতেন এবং পড়তেন। শরৎচন্দ্র এই সময় মাতুল সুরেন্দ্রনাথ, গিরীন্দ্রনাথ, উপেন্দ্রনাথ, এদের বন্ধু যোগেশচন্দ্র মজুমদার এবং প্রতিবেশী বিভূতিভূষণ ভট্ট ও তার ছোট বোন নিরুপমা দেবী প্রভৃতিকে নিয়ে একটা সাহিত্য সভা গঠন করেছিলেন।
সপ্তাহে একদিন করে সাহিত্য সভার অধিবেশন হতো। সেদিন সবাই সভ্যরা যে যার লেখা পড়তেন। নিরুপমা দেবী সবাই যেতেন না। তিনি তার দাদা বিভূতিবাবুর হাত দিয়ে লেখা পাঠিয়ে দিতেন। সাহিত্য সভার ছায়া নামে হাতে লেখা একটা মুখপত্র ছিল। শরৎচন্দ্র এই সময়ে তার বড় দিদি দেবদাস, চন্দ্রনাথ, সুবোধা প্রভৃতি উপন্যাস এবং অনুপমার প্রেম, আলো ও ছায়া বোঝা, হরিণচরণ প্রভৃতি গল্পগুলি রচনা করেছিলেন। শরৎচন্দ্রের পিতা দেবানন্দপুরের ঘরবাড়ি সমস্ত বিক্রি করে এর ওর কাছে চেয়ে চিনতে কোনো রকমে সংসার চালাতেন। শরৎচন্দ্র এই সময় বনেলি রাজ অ্যাসেস্টে অল্প কিছু দিনের জন্য একটা চাকুরি করেছিলেন, কিন্তু হঠাৎ একদিন পিতার উপর অভিমান করে সব ছেড়ে নিরুদ্দেশ হন এবং সন্ন্যাসী সেজে দেশে দেশে ঘুরে বেড়াতে থাকেন। এই ঘুরে বেড়াবার সময় যখন তিনি মুজফ্ফরপুরে আসেন, তখন একদিন তার পিতার মৃত্যু সংবাদ জানতে পারেন। এই জেনেই তিনি ভাগলপুরে এলেন। এসে কোনো রকমে পিতার শ্রাদ্ধ সম্পন্ন করে ছোটো ভাই দুটিকে আত্মীয়দের কাছে এবং ছোট বোনটিকে বাড়ির মালিক মহিলাটির কাছে রেখে শরৎচন্দ্র ছোট মামা পরে এক নিজের কাছে নিয়ে এসেছিলেন এবং তিনি এর বিয়েও দিয়েছিলেন। ভাগ্য অন্বেষণে কলকাতায় এলেন। কলকাতায় এসে তিনি উপেন মামার দাদা কলকাতা হাইকোর্টের উকিল লালমোহন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ওঠেন এবং তার কাছেই 30 টাকা মাইনায় হিন্দি পেপার বুকের ইংরাজি তর্জমা করার একটা চাকরি পান। শরৎচন্দ্র লালমোহনবাবুর বাড়িতে মাস 6 ছিলেন। এরপর জানুয়ারি 1903 এখান থেকে বর্মায় চলে যান। বর্মায় গিয়ে লালমোহনবাবুর ভগ্নিপতি রেঙ্গুনের অ্যাডভোকেট অঘোরনাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে ওঠেন। শরৎচন্দ্র রেঙ্গুন যাওয়ায় 2-1 দিন আগে কলকাতার বউবাজারে সুরেন মামা ও গ্রিন মামার সঙ্গে দেখা করতে গেলে গ্রিন মামার অনুরোধে বসে সঙ্গে সঙ্গে একটা গল্প লিখে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন, কিন্তু গল্পটিতে নিজের নাম না দিয়ে সুরেনবাবুর নাম দিয়েছিলেন। গল্পটির নাম মন্দির। 150 গল্পের মধ্যে মন্দির সর্বশ্রেষ্ঠ বিবেচিত হয়েছিল। শরৎচন্দ্র রেঙ্গুনে গেলে কিছুদিন পরে মেসোমশাই অগরবাবু বর্মা রেলওয়ের অডিট অফিসে তার একটা অস্থায়ী চাকরি করে দেন। বছর 2 পরে হঠাৎ অগরবাবুর মৃত্যু হয়। তখন তার পরিবারবর্গ রেঙ্গুন ছেড়ে দেশে চলে আসেন। এই সময় শরৎচন্দ্রের রেলের অডিট অফিসের চাকরিটিও চলে যায়। শরৎচন্দ্র তখন তার রেঙ্গুনের এক বন্ধু গিরীন্দ্রনাথ সরকারের সঙ্গে পেগুতে যান। পেগু রেঙ্গুন থেকে 45 মাইল দূরে। পেগুতে গিয়ে তিনি গিরিনবাবুর বন্ধু অবিনাশ চট্টোপাধ্যায়ের বাড়িতে অনেক দিন ছিলেন। অবিনাশবাবুর বাড়ি ছিল শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুরের অদূরে বৈদ্য বাড়িতে। তাই অবিনাশবাবু সেই বিদেশে শরৎচন্দ্রকে নিজের দেশের লোক হিসাবে খুব আদর যত্নে রেখেছিলেন। অবিনাশবাবুর বাড়িতে থাকাকালে বর্মার পাবলিক ওয়ার্কস অ্যাকাউন্টস অফিসের ডেপুটি এক্সামিনার মনীন্দ্র কুমার মিত্রের সঙ্গে শরৎচন্দ্রের একদিন পরিচয় হয়। মণিবাবু শরৎচন্দ্রকে বেকার জেনে পরে 1906 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে নিজের অফিসে তার একটা চাকরি করে দেন। শরৎচন্দ্র এই চাকরি পেয়েই পেগু থেকে রেঙ্গুনে চলে আসেন। এই চাকরি পাওয়ার আগে শরৎচন্দ্র মাঝে নাঙ্গল বিনে কিছুদিন এক ধানের ব্যবসায়ীর সঙ্গে কাজ করেছিলেন। শরৎচন্দ্র মণিবাবুর দেওয়া এই চাকরি 1916 খ্রিস্টাব্দের এপ্রিল পর্যন্ত করেছিলেন। 1912-তে শরৎচন্দ্রের অফিস বর্মার অ্যাকাউন্টেন্টের জেনারেল অফিসের সঙ্গে মিলিত হয়েছিল। শরৎচন্দ্র রেঙ্গুনে থাকার সময় বেশিরভাগ সময়টাই থেকেছেন শহরের উপকণ্ঠে বোটারটাং পুজনরং অঞ্চলে। এখানে শহরের কলকারখানার মিস্ত্রিরাই প্রধানত থাকত। শরৎচন্দ্র মিস্ত্রিদের সঙ্গে অবাধে মেলামেশা করতেন। তিনি তাদের চাকরির দরখাস্ত লিখে দিতেন, বিবাদ বিসংবাদ মিটিয়ে দিতেন, অসুখে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, বিপদে সাহায্য করতেন। মিস্ত্রিরা শরৎচন্দ্রকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করত এবং দাদা ঠাকুর বলে রাখত। শরৎচন্দ্র এদের নিয়ে একটা সংকীর্তনের দলও করেছিলেন। শরৎচন্দ্র মিস্ত্রি পল্লীতে থাকার সময় তার বাসার নিচেই চক্রবর্তী উপাধিধারী এক মিস্ত্রি থাকত। ওই মিস্ত্রি শান্তি নামে একটি কন্যা ছিল। চক্রবর্তী এক পৌর ও মাতাল মিস্ত্রির সঙ্গে তার কন্যার বিয়ের ব্যবস্থা করে। চক্রবর্তীর কন্যার কিন্তু এই বিবাহে ঘোর আপত্তি থাকে। তাই চক্রবর্তীর কন্যা একদিন তাকে ওই বিপদে রক্ষা করবার জন্য শরৎচন্দ্রের পায়ে পড়ে তাকে অনুরোধ করে। তখন শরৎচন্দ্র বাধ্য হয়ে নিজেই তাকে বিয়ে করেছিলেন। শরৎচন্দ্র স্ত্রী শান্তিদেবীকে নিয়ে বেশ সুখেই ছিলেন। তাদের একটি পুত্র হয়। পুত্রের বয়স যখন 1 বছর, সেই সময় রেঙ্গুনেই প্লেগে আক্রান্ত হয়ে শান্তিদেবী এবং শিশুপুত্র উভয়ে মৃত্যু হয়।
স্ত্রী ও পুত্রকে হারিয়ে শরৎচন্দ্র তখন গভীর শোকাহত হয়েছিলেন। শান্তিদেবীর মৃত্যুর অনেক দিন পরে শরৎচন্দ্র ওই রেঙ্গুনেই দ্বিতীয়বার বিবাহ করেন। বিবাহের সময় পর্যন্ত শরৎচন্দ্রের এই দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মোক্ষদা। বিবাহের পর শরৎচন্দ্র তার মোক্ষদা নাম বদলে হিরণময়ী নাম দিয়েছিলেন এবং তখন থেকে তার এই নামই প্রচলিত হয়। বিয়ের সময় হিরণময়ী দেবীর বয়স ছিল 14। হিরণময়ী দেবীর বাবার নাম কৃষ্ণদাস অধিকারী। তার মূল বাড়ি মেদিনীপুর জেলায় শালবনির নিকটে শ্যামচাঁদপুর গ্রামে। কৃষ্ণবাবু তার স্ত্রীর মৃত্যুর পর 8 বছরের কনিষ্ঠা কন্যা মোক্ষদাকে সঙ্গে নিয়ে ভাগ্যোন্বেষণে এক মিস্ত্রি বন্ধুর কাছে রেঙ্গুনে এসেছিলেন। তার পুত্র ছিল না। ক্ষীরোদা, শোকদা ও অপর একটি কন্যার আগেই বিয়ে দিয়েছিলেন। হিরণময়ী দেবী যখন রেঙ্গুনের মিস্ত্রি পল্লীতে তার বাবার কাছে থাকতেন, সেই সময় শরৎচন্দ্রের সঙ্গে তার বাবার বিশেষ পরিচয় হয়। এই বিশেষ পরিচয়ের জোরেই হিরণময়ী দেবীর বাবা একদিন সকালে কন্যাকে সঙ্গে নিয়ে শরৎচন্দ্রকে অনুরোধ করে বলেন, আমার মেয়েটির এখন বিয়ের বয়স হয়েছে, একে সঙ্গে নিয়ে একা বিদেশ ভুঁয়ে কোথায় থাকে? আপনি যদি অনুগ্রহপূর্বক আমার এই কন্যাটিকে গ্রহণ করে আমার দায়মুক্ত করেন তো বড় উপকার হয়। আর একান্তই যদি না নিতে চান তো আমায় কিছু টাকা দিন, আমি মেয়েকে নিয়ে দেশে ফিরে যাই, দেশে গিয়ে মেয়ের বিয়ে দিই। কৃষ্ণবাবু শেষে শরৎচন্দ্রের কাছে টাকার কথা বললেও তিনি বিশেষ করে শরৎচন্দ্রকে অনুরোধ করেন যেন তিনি তার কন্যাটিকে গ্রহণ করেন। শরৎচন্দ্র প্রথমে আরাজি হলেও কৃষ্ণবাবুর অনুরোধে শেষ পর্যন্ত তার কন্যাকে বিয়ে করেন। হিরণময়ী দেবী নিঃসন্তান ছিলেন। বিয়ের সময় পর্যন্ত হিরণময়ী দেবী লেখাপড়া জানতেন না। পরে শরৎচন্দ্র তাকে লিখতে ও পড়তে শিখেছিলেন। হিরণময়ী দেবী ছেলেবেলা থেকেই শান্ত স্বভাবা, সেবাপরায়ণ ও ধর্মশীলা ছিলেন। শরৎচন্দ্র তাকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সুখে শান্তিতেই কাটিয়ে গেছেন। শরৎচন্দ্র রেঙ্গুনে চাকুরি করার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ে প্রচুর পড়াশোনা, গান বাজনা এবং সাহিত্য চর্চাও করতেন। প্রথম দিকে অনেক দিন ছবিও এঁকেছেন। মিস্ত্রিপল্লীতে বোটাটাং এর লান্সডাউন স্ট্রিটে যখন তিনি একটা কাঠের বাড়ির দোতলায় থাকেন, সেই সময় 1912 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি তারিখে তার বাসার নিচের তলায় আগুন লাগে। সেই আগুনে তার কয়েকটি বইয়ের পাণ্ডুলিপি, কিছু অয়েল পেন্টিং এবং এক সাহেবের কাছ থেকে কেনা একটি লাইব্রেরি সমেত তার বাসাটিও পুরি ছাই হয়ে যায়। রেঙ্গুনে থাকাকালে 1912 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র একবার অফিসে 1 মাসের ছুটি নিয়ে দেশে আসেন। এই সময় মাতুল উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মারফত যমুনা সম্পাদক ফণীন্দ্রনাথ পালের সঙ্গে একদিন তার পরিচয় হয়। পরিচয় হলে ফণীবাবু তার কাগজে লিখবার জন্য শরৎচন্দ্রকে বিশেষভাবে অনুরোধ করেন। শরৎচন্দ্র রেঙ্গুনে গিয়ে লেখা পাঠিয়ে দেবেন বলে কথা দেন। ওই কথা অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে গিয়ে তার রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন। ফণীবাবু এই গল্প তার কাগজে 1319 সালের ফাগুন ও চৈত্র সংখ্যার প্রকাশ করেন। রামের সুমতি যমুনায় প্রকাশিত হলে শরৎচন্দ্র এক গল্প লিখেই একজন মহাশক্তিশালী লেখক হিসেবে সাহিত্যিক ও পাঠক মহলে পরিচিত হন। ইতিপূর্বে 1314 সালে ভারতী পত্রিকায় শরৎচন্দ্রের বড় দিদি প্রকাশিত হয়েছিল। তখন অনেকের মতো রবীন্দ্রনাথও এই লেখা পড়ে শরৎচন্দ্রকে প্রতিভাবান লেখক বলে বুঝেছিলেন। বিভূতিভূষণ ভট্টর সতীর্থ সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় ভাগলপুরে শরৎচন্দ্রের লেখার খাতা থেকে বড় দিদির নকল করে এনেছিলেন এবং পরে শরৎচন্দ্রকে না জানিয়ে এটি ভারতীতে প্রকাশ করেছিলেন। রামের সুমতি প্রকাশিত হলে তখন নবপ্রকাশিত ভারতবর্ষ এবং সাহিত্য প্রভৃতি পত্রিকার কর্তৃপক্ষ তাদের কাগজের জন্য শরৎচন্দ্রের কাছে লেখা চাইতে থাকেন। শরৎচন্দ্র যমুনার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ লিখতে আরম্ভ করেন। শেষে যমুনা ছেড়ে কেবল ভারতবর্ষে লিখতে থাকেন এবং ভারতবর্ষ পত্রিকার মালিক গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার বইও প্রকাশ করতে শুরু করেন। যমুনা সম্পাদক ফণী পালি অবশ্য প্রথম তার বড় দিদি উপন্যাসটি প্রকাশ করেছিলেন। ওই সময় ফণীবাবুর বন্ধু সুধীরচন্দ্র সরকারও তাদের দোকান MC সরকার অ্যান্ড সন্স থেকে শরৎচন্দ্রের পরিণীতা, পণ্ডিতমশাই প্রভৃতি কয়েকটি বই প্রকাশ করেন। 1916 খ্রিস্টাব্দের গোড়ার দিকে শরৎচন্দ্র হঠাৎ দুরারোগ্য পা ফোলা রোগে আক্রান্ত হন। তখন তিনি স্থির করেন অফিসে 1 বছরের ছুটি নিয়ে কলকাতায় এসে কবিরাজি চিকিৎসা করাবেন। অফিসের শেষ দিনে ছুটি চাইতে যাওয়ায় উপরওয়ালা সাহেবের সঙ্গে ঝগড়া হয়। ফলে শরৎচন্দ্র চাকুরিতে ইস্তফা দিয়েই বরাবরের জন্য রেঙ্গুন ছেড়ে দেশে চলে আসেন। শরৎচন্দ্র তার রেঙ্গুন জীবনের শেষ দিকে আর মিস্ত্রিপল্লীতে থাকতেন না।
এই সময় প্রথমে কিছুদিন ছিলেন 57/9 লুইস স্ট্রিটে, তারপর ছিলেন 54/36 স্ট্রিটে। শরৎচন্দ্র রেঙ্গুন থেকে সস্ত্রীক এসে প্রথমে হাওড়া শহরে 6 নম্বর বাজে শিবপুর ফার্স্ট বাই লেনে ওঠেন। এ বাড়িতে তিনি প্রায় 8 মাস ছিলেন। তারপর এ বাড়ি ছেড়ে তিনি মাসেই 4 নম্বর বাজে শিবপুর ফার্স্ট বাই লেনে যান। ওই বাড়িতে তিনি প্রায় 9 বছর ছিলেন। তারপর এখান থেকে শিবপুর ট্রাম ডিপোর কাছে 49/4 কালীকুমার মুখার্জি লেনে গৌরীনাথ মুখোপাধ্যায়ের বাড়ি ভাড়া নিয়ে বছরখানেক ছিলেন। এইখানে থাকার সময় তিনি তার দিদিদের গ্রাম হাওড়া জেলার বাগনান থানার গোবিন্দপুরের পাশেই সামতাবাড়ি ও জায়গায় কিনে একটা সুন্দর মাটির বাড়ি তৈরি করেন। বাড়িটি একেবারেই রূপনারায়ণের গায়েই। শরৎচন্দ্র 1926 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হাওড়া শহর ছেড়ে তার সামতাবেড়ের বাড়িতে চলে যান। শরৎচন্দ্রের মেজ ভাই প্রভাস রামকৃষ্ণ মিশনে যোগ দিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। সন্ন্যাস জীবনে তার নাম হয়েছিল স্বামী বেদানন্দ। শরৎচন্দ্র রেঙ্গুন থেকে ফিরে ছোট ভাই প্রকাশকে এনে কাছে রাখেন। পরে বিয়ে দিয়ে তাকে সংসারী করে দেন। প্রকাশবাবুর এক কন্যা ও এক পুত্র। হাওড়ার বাজে শিবপুরে থাকার সময়েই শরৎচন্দ্র তার বহু গ্রন্থ রচনা করেছিলেন, তাই ওই সময়টাকেই তার সাহিত্যিক জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে। এই বাজে শিবপুরে থাকাকালেই 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তখন দেশবন্ধুর আহ্বানে কংগ্রেসে যোগ দেন এবং তিনি হাওড়ায় থাকতেন বলে দেশবন্ধু তাকে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি করেন। 1921 থেকে 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা দীর্ঘ 16 বছর তিনি হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। মাঝে 1922 খ্রিস্টাব্দে তিনি একবার হাওড়া কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করতে চাইলে দেশবন্ধু তা করতে দেননি। শরৎচন্দ্র অহিংস কংগ্রেসের একজন ছোটোখাটো নেতা হলেও বরাবরই কিন্তু ভারতীয় মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগ্রামী বা সন্ত্রাসবাদী বিপ্লবীদের সঙ্গেও যোগাযোগ রাখতেন। বেঙ্গল ভলেন্টিয়ার্স বা সংক্ষেপে বিভিপি দলের সর্বাধিনায়ক প্রখ্যাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষ, কাকরি ষড়যন্ত্র মামলার আসামি বিপ্লবী শচীন সান্যাল প্রমুখ ছাড়াও বারিন ঘোষ, উপেন বন্দ্যোপাধ্যায়, চারু রায়, অমরেন্দ্র চট্টোপাধ্যায়, বিপিন গাঙ্গুলি প্রমুখ খ্যাতনামা বিপ্লবীদের সঙ্গেও তার যথেষ্ট হৃদয়তা ছিল। বিপিনবাবু সম্পর্কে শরৎচন্দ্রের মামা হতেন। শরৎচন্দ্র বহু বিপ্লবীকে নিজের রিভলভার, বন্দুকের গুলি এবং অর্থ দিয়েও সাহায্য করতেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মহাবিপ্লবী সূর্য সেনকেও তিনি তার বৈপ্লবিক কাজের জন্য অর্থ সাহায্য করেছিলেন। শরৎচন্দ্র হাওড়ার বাজে শিবপুরে থাকায় সময়ই রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ পরিচয় হয়েছিল জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের বাড়িতে বিচিত্রার আসরে। শরৎচন্দ্রের বাল্যবন্ধু ও ঔপন্যাসিক চারু বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রকে সঙ্গে নিয়ে গিয়ে কবির সঙ্গে পরিচয় করিয়ে দেন। রবীন্দ্রনাথের অনুরোধে শরৎচন্দ্র বিচিত্রার আসরে 1324 সালের 14 চৈত্র তারিখে তার বিলাসী গল্পটি পড়েছিলেন। পরে নানা সূত্রে এদের উভয়ের মধ্যে আরও ঘনিষ্ঠতা হয়েছে। শরৎচন্দ্র নানা প্রয়োজনে একাধিকবার শান্তিনিকেতনে ও জোড়াসাঁকোয় কবির কাছে গেছেন। শরৎচন্দ্র শেষ বয়সে কলকাতায় বাড়ি করলে সেখানে অনুষ্ঠিত এক সভায় কবি একবার শরৎচন্দ্রের বাড়িতেও গিয়েছিলেন। কবি 70 বছর বয়সের সময় দেশবাসী যখন কলকাতা টাউন হলে তাকে অভিনন্দন জানায়, সেই অভিনন্দন সভার বিখ্যাত মানপত্রটি রচনা করেছিলেন শরৎচন্দ্র। কবিও নিজে একবার শরৎচন্দ্রকে অভিনন্দন জানিয়েছিলেন। শরৎচন্দ্র হাওড়া শহর ছেড়ে সামতাবেড়ে যখন থেকে বাস করতে থাকেন তখন থেকে ওই অঞ্চলের দরিদ্র লোকেদের অসুখের চিকিৎসা করা তার একটা কাজই হয়ে দাঁড়িয়েছিল। রোগী দেখে তিনি শুধু ওষুধই দাতব্য করতেন না, অনেকের পথ্যও কিনে দিতেন। হাওড়া শহরে থাকার সময় সেখানেও তিনি এই রকম করতেন। শরৎচন্দ্র সামতাবেড় অঞ্চলের বহু দুস্থ পরিবারকে, বিশেষ করে অনাথ বিধবাদের মাসিক অর্থ সাহায্য করতেন। শরৎচন্দ্র সামতাবেড়ে থাকার সময় অল্প 3-4টি মাত্র গ্রন্থ রচনা করতে পেরেছিলেন। শরৎচন্দ্র সামতাবেড়ে থাকার সময় সেই দিকে কলকাতার বালিগঞ্জে একটা বাড়ি তৈরি করেছিলেন। এটি তৈরি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে। বাড়িটি দোতলা এবং দেখতে সুন্দর। এই বাড়ির ঠিকানা হলো 24 অশ্বিনী দত্ত রোড। কলকাতায় বাড়ি হলে তিনি কখনো কলকাতায় আবার কখনো সামতাবেড়ে এইভাবে কাটাতেন। কলকাতায় থাকাকালে কলকাতার তখনকার সাহিত্যিক ও শিল্পীদের দুটি নামকরা প্রতিষ্ঠান রবিবাসর ও রসচক্রের সদস্যরা তাকে আমন্ত্রণ করে তাদের অনুষ্ঠানে নিয়ে যেতেন। এরা কখনো কখনো শরৎচন্দ্রকে সম্বর্ধনাও জানিয়েছেন।
রহস্যচক্রের সদস্যরা শরৎচন্দ্রকে তাদের প্রতিষ্ঠানের সভাপতি করেছিলেন। 1936 খ্রিস্টাব্দের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্রকে ডি.লিট উপাধি দিয়ে সম্মানিত করেন। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগদ্ধাত্রী পদক উপহার দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে একবার বিএ পরীক্ষায় বাংলার পেপার সেটার বা প্রশ্নকর্তাও নিযুক্ত করেছিলেন। এসব ছাড়া দেশবাসীও তাকে তখন অপরাজেয় কথাশিল্পী, সাহিত্যিক সম্রাট এই আখ্যায় বিভূষিত করেছিলেন। বৈদ্যবাটির যুব সংঘ, শিবপুর সাহিত্য সংসদ, যশোর সাহিত্য সংঘ প্রভৃতি প্রতিষ্ঠানের ও সাধারণভাবে দেশবাসীর পক্ষ থেকে একাধিকবার তাকে সম্বর্ধনা জানানো হয়। শরৎচন্দ্র কেবল গায়ক, বাদক, অভিনেতা ও চিকিৎসক ছিলেন না, তার চরিত্রে আরও অনেকগুলি গুণ ছিল। তার চরিত্রের যে বৈশিষ্ট্যটি সবার আগে চোখে পড়ে তা হলো মনে প্রাণে তিনি ছিলেন একজন দরদি মানুষ। মানুষের এমনকি জীবজন্তুর দুঃখ দুর্দশা দেখলে, তাদের দুঃখের কাহিনী শুনলে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। অনেক সময় এজন্য তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। পুরুষ শাসিত সমাজে পুরুষ অপেক্ষা নারীর প্রতি তার দরদ ছিল বেশি। আবার সমাজের নিষ্ঠুর অত্যাচারে সমাজ পরিত্যক্তা, লাঞ্ছিতা ও পতিত নারীদের প্রতি তার করুণা ছিল আরও বেশি। পতিতা নারীদের ভুল পথে যাওয়ার জন্য তিনি হৃদয়ে একটা বেদনা অনুভব করতেন। জীবজন্তুর প্রতি স্নেহবশত শরৎচন্দ্র বহু বছর CSPCA অর্থাৎ কলকাতা পশু ক্লেশ নিবারণী সমিতির হাওড়া শাখার চেয়ারম্যান ছিলেন। এক সময় অবশ্য তিনি একজন ছোটোখাটো শিকারীও ছিলেন। তখন ছিপ দিয়ে মাছ ধরতে এবং বন্দুক নিয়ে পাখি শিকার করতে তিনি বিশেষ পটু ছিলেন। পরে এইসব ছেড়ে দেন। তিনি বরাবরই দক্ষ সাঁতারু ছিলেন। সাপুড়িদের মতো অতি অনায়াসেই বিষধর সাপও ধরতে পারতেন। আর তিনি ছিলেন অসাধারণ অতিথিপরায়ণ, বন্ধু বৎসল, পত্নী প্রেমিক। বিলাসী না হলেও কিছুটা শৌখিন ছিলেন, বিশেষ করে বেশভূষায় ও লেখার ব্যাপারে। তিনি ঘরোয়া বৈঠকে খুব গল্প করতে পারতেন, বন্ধুদের সঙ্গে বেশ পরিহাস রসিকতা করতেন। আত্মপ্রচারে সর্বদাই বিমুখ ছিলেন এবং নিজের স্বার্থের জন্য কাউকে কিছু বলা কখনো পছন্দ করতেন না। শরৎচন্দ্রের জীবনের শেষ কবছর শরীর আদ্য ভালো যাচ্ছিল না। একটা রোগে ভুগছিলেন। 1937 খ্রিস্টাব্দের গোড়ার দিকে তিনি কিছুদিন জ্বরে ভোগে। জ্বর ছাড়লে ডাক্তারের উপদেশে দেওঘর বেড়াতে যান। সেখানে 3-4 মাস থাকেন। দেওঘর থেকে এসে কিছুদিন সুস্থ থাকার পর শরৎচন্দ্র সেপ্টেম্বর মাসে আবার অসুখে পড়লেন। এবার তার পাকাশয়ের পীড়া দেখা দেয় এবং দেখতে দেখতে এই রোগ ক্রমেই বেড়ে যেতে লাগলো, যা খান আদ্য হজম হয় না। তার উপর পেটেও যন্ত্রণা দেখা দেয়। শরৎচন্দ্র এই সময় সামতাবেড়ে গ্রামের বাড়িতে থাকতেন। চিকিৎসা করাবার জন্য কলকাতার বাড়িতে এলেন। কলকাতায় ডাক্তাররা এক্সরে করে দেখলেন শরৎচন্দ্রের যকৃতে ক্যান্সার তো হয়েছেই, অধিকন্ত এই ব্যাধি তার পাকস্থলী আক্রমণ করেছে। এই সময় শরৎচন্দ্র একটি উইল করেন। উইলে তিনি তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি স্ত্রী হিরণময়ী দেবীকে জীবন স্তব্ধে দান করেন। হিরণময়ী দেবীর মৃত্যুর পর কনিষ্ঠ ভ্রাতা প্রকাশচন্দ্রের পুত্র বা পুত্ররা সমস্ত সম্পত্তির অধিকারী হবেন, উইলে একথাও লেখা হয়। হিরণময়ী দেবী তার স্বামীর মৃত্যুর পর প্রায় 23 বছর বেঁচে ছিলেন। তার মৃত্যু তারিখ 15ই ভাদ্র 1367। কলকাতার তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকগণ ডাক্তার বিধানচন্দ্র রায়, ডাক্তার কুমুদ শঙ্কর রায় প্রভৃতি শরৎচন্দ্রকে দেখে স্থির করলেন যে শরৎচন্দ্রের পেটে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই। ডাক্তার ম্যাকে সাহেবের সুপারিশে শরৎচন্দ্রের চিকিৎসার জন্য তাকে বাড়ি থেকে দক্ষিণ কলকাতার 5 নম্বর সুবর্ণ হসপিটাল রোডে একটি ইউরোপীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হলো। কিন্তু এখানে শরৎচন্দ্রকে তার নেশার জিনিস সিগারেট খেতে না দেওয়ায় তিনি কষ্ট বোধ করতে লাগলেন। এই নার্সিংহোমে সকালে ও বিকালে দেখা করবার নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় কাকেও শরৎচন্দ্রের সঙ্গে দেখা করতে দিত না। তাছাড়া ইউরোপীয় নার্সরা এ দেশীয় লোক বলে শরৎচন্দ্রের সঙ্গে নাকি ভালো ব্যবহার করতেন না। এই সব কারণে শরৎচন্দ্র 2 দিন পরে সেখান থেকে চলে এসে তার দূর সম্পর্কীয় আত্মীয় ডক্টর সুশীল চ্যাটার্জির 4 নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিংহোমে ভর্তি হলেন। শরৎচন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ শুনে রবীন্দ্রনাথ তখন এক পত্রে লিখেছিলেন, কল্যাণেষু শরৎ রুগ্ন দেহ নিয়ে তোমাকে হাসপাতালে আশ্রয় নিতে হয়েছে শুনে অত্যন্ত উদ্বিগ্ন হলুম। তোমার আরোগ্য লাভের প্রত্যাশায় বাংলাদেশ উৎকণ্ঠিত হয়ে থাকবে। ইতি 31/12/37। সেই সময়কার বিখ্যাত সার্জন ললিতমোহন বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্রের পেটে অপারেশন করেছিলেন। অপারেশন করেও শরৎচন্দ্রকে বাঁচানো সম্ভব হলো না। অপারেশন হয়েছিল 12/1/38 তারিখে। এরপর শরৎচন্দ্র মাত্র 4 দিন বেঁচে ছিলেন। তার মৃত্যুর দিনটা ছিল রবিবার 1938 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি। বাংলা 1344 সালের 2রা মাঘ। এই দিনই বেলা 10টা 10 মিনিটের সময় শরৎচন্দ্র সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃতকালে তার বয়স ছিল 61 বছর 4 মাস। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শরৎচন্দ্রের মৃত্যু সংবাদ শুনে ইউনাইটেড প্রেসের প্রতিনিধিকে বলেন, যিনি বাঙালির জীবনের আনন্দ বেদনাকে একান্ত সহানুভূতির দ্বারা বিচিত্র করেছেন, আধুনিক কালে সেই প্রিয়তম লেখকের মহাপ্রয়াণে দেশবাসীর সঙ্গে আমিও গভীর মর্মবেদনা অনুভব করছি। এর কয়েকদিন পরে 12ই মাঘ তারিখে কবি আবার শরৎচন্দ্রের মৃত্যু সম্পর্কে এই কবিতা লিখেছিলেন, যাহার অমর স্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর আসনে, দেশের মাটির থেকে নীল যারে হরি, দেশের হৃদয়ে তারে রাখিয়াছে বড়ি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও মহাপুরুষ বা মহামানবের জীবনী জানার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। নমস্কার।